মুহূর্তেই হাততালি আর সিটিতে মুখরিত হলো চারপাশ। সারফরাজের বন্ধুরা ভিক্টোরি উইন সাইন দেখালো সারফরাজকে। সামনে থেকে সরানো হলো ফুলের বেড়া। প্রথমবারের মতো বধূবেশে রূপকথার সৌন্দর্য উপভোগ করল সারফরাজ। মাথায় লম্বা ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আছে রূপকথা। ওড়নার ফাঁক গলিয়ে কম্পিত অধৈর্যরা পরিলক্ষিত হচ্ছে। কাপা কাপা হাত বাড়িয়ে হালাল অধিকার থেকে রূপকথার ঘোমটা তুলল সারফরাজ। ঘোমটা তুলেই লজ্জায় আরেকটু আড়ষ্ট হলো রূপকথা। মুদিত পল্লব আর গোলাপ সম ঠোঁট সারফরাজের সারা শরীরে শিহরণ জাগালো। এই বুঝি তার মরণ হয়। সারফরাজ রূপকথাকে নরম গলায় ডাকল। রানী সাহেবা। কিঞ্চিত মাথা তুলে চোখ মেলল সে। এরপরই নুয়ে পড়া লাজুক লতার ন্যায় সারফরাজের পানে অনিমেষ তাকালো। রূপকথার কাজল কালো চোখে সারফরাজ খেই হারাল। মুগ্ধ হয়ে বলতে চাইল অনেক কিছু, কিন্তু কিছু বেরোলো না লালচে ঠোঁট গলিয়ে। শুধু অস্ফুট স্বরে আওড়ালো, মাশাআল্লাহ। রূপকথার সারফরাজকে পাশাপাশি বসানো হলো। ন্যালি হঠাৎ একটা বৃহৎ আয়না এনে সারফরাজের হাতে দিল। আয়নায় দুজনকেই দেখা যাচ্ছে। ন্যালি দুষ্টু হেসে জিজ্ঞেস করল, আয়নায় কি দেখা যায় দুলা ভাই? সারফরাজ আয়না থেকে চোখ তুলে রূপকথার পানে নজর নিবদ্ধ করল। এরপর রূপকথার কপালে উষ্ণ চুমু এঁকে চোখে চোখ রেখে ঘোর লাগা স্বরে জবাব দিল, আমার জীবন, আমার মরণ, আমার চালাতুন নেশা, আমার রাজ্যের ক্ষমতাধর রানী। সারফরাজ আর রূপকথার আনন্দঘন বিয়ের পুরো জাঁকজমকপূর্ণ মুহূর্ত খুব কাছে থেকে দেখল রুদ্ররাজ। বাকি 5 জন মানুষের মতো সেও আজ এই মনোমুগ্ধকর বিয়ের অতিথি। আজ তার পায়ে কোনো শিকড় নেই, নেই কোনো পাহারাদার বা জোরপূর্বক আটকে রাখার প্রয়াস। আজ কেউ তাকে চোখেও রাখছে না। তাকে নিয়ে যেন কারো মাঝে কোনো ভাবান্তরই নেই। রুদ্রের মনে হলো এখানে সে এক অযাচিত বেমানান। সারফরাজ রুদ্রকে প্রলোভন ছুড়েছে। যদি আজ রুদ্ররাজ এখান থেকে পালাতে পারে, তবে সে চিরজীবনের জন্য সারফরাজের হাত থেকে মুক্তি পাবে। রুদ্ররাজ পালালো না আজ। সারফরাজের খুশি, প্রাপ্তি, জয় সবকিছু দেখে তার মনে হলো তার নিজের জীবনটা বড্ড অর্থহীন। এতদিন অন্ধকারে গা ভাসিয়ে চূড়ান্ত ভুল করেছে সে। সারফরাজ সব দিক থেকেই জয়ী, অথচ সে হেরে গিয়ে মুখ থুবড়ে পতিত হয়েছে সারফরাজের পদতলে। শেষ চেকমেট সারফরাজই দিয়েছে। তেজি, দক্ষ, সুকৌশলী সারফরাজের কাছে রুদ্র বড্ড অপক্ক হাতের কাঁচা খেলোয়াড়। মায়া চৌধুরী বিশেষ খাতির করে রুদ্রের প্লেটে মুরগির লেগ পিস, ভালো ভালো মাংস তুলে দিয়েছে। সেগুলো গিলতে মরণ যন্ত্রণা হয়েছে তার। যে মানুষটি সব ভুলে তাকে এভাবে যত্ন করলো, সেই মানুষটিকে একদিন সে অবর্ণনীয়, অসহনীয় কষ্ট দিয়েছে। বারবার মানুষটির মুক্তির আকুতি জানিয়েছে কাতর গলায়, অথচ রুদ্র কানেও তোলেনি। নিষ্ঠুরের মতো প্রতি মুহূর্তে তাকে ভীত করেছে নিজের কুৎসিত রূপে। আচ্ছা, এতদিন কেন রুদ্রের কখনো মনে হয়নি যে মানুষটা তার রক্ত, তার আপন ফুপু, তার বাবার আপন ছোট বোন? সবকিছু জেনে শুনেও কোন মোহে অন্ধ হয়ে এই মানুষটির সাথে এহেন হৃদয়হীন ঘটনা ঘটিয়েছে সে? এই মুহূর্তে সুভান চৌধুরীর উপর আকাশসম ঘৃণা জন্মালো রুদ্রের। সেই সাথে নিজের কৃতকর্ম আর মন্দ ভাগ্য ভেবে তাচ্ছিল্য হাসল। চোখের কোণে কেমন নোনা জলে জমতে চাচ্ছে। এদিক সেদিক পলক ঝাপটে সেই জল লুকিয়ে গায়ের স্যুট টেনে টুনে ঠিক করে এগিয়ে গেল সারফরাজের সামনে। এরপর হাত বাড়িয়ে বলে উঠল, কংগ্রেচুলেশন। রুদ্রকে দেখে ভয়ে জড়সড় হলো রূপকথা। রূপকথাকে বুকে আগলে সারফরাজ শক্ত করে রুদ্রের হাত চেপে ধরল। আজ কোনো ক্রোধ, জেদ, ক্ষমতাগিরি কিছু কাজ করল না কারোর ভেতর। আজ যেন এক ভাই আরেক ভাইকে অভিবাদন জানালো, ভরসার শক্ত হাত বাড়ালো। সারফরাজের হাত শক্ত করে ধরে তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র। এরপর মায়া চৌধুরীর মায়াবী মুখপানে তাকিয়ে বলে উঠল, তোমরা আমাকে ক্ষমা করে দাও ফুপি। যদিও ক্ষমার অযোগ্য অপরাধ করেছি, আদৌ ক্ষমা পাবো কিনা জানি না, কিন্তু আমার পশু সত্তা বলছে আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সত্যিই অনুতপ্ত। রুদ্রের কথায় সারফরাজ চুপ রইল। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলে উঠল, আমাকে পাতাল ঘরে পাঠানোর ব্যবস্থা কর সরফরাজ। যদি পাপের কিছুটা মার্জনা হয়, আমি স্বেচ্ছায় আমার বন্দিদশা কবুল করে নিয়েছি। আমি আজীবন ওখানেই নিজের জীবন কাটাতে চাই। পৃথিবীর বাতাস বড্ড বিষাক্ত ঠেকছে, অন্ধকারই আমার আপন এখন। সারফরাজ এক ভ্রু উঁচু করে শুধালো,
রিয়েলি? রুদ্র মাথা ঝাঁকালো তাৎক্ষণিক। সারফরাজ ঠোঁট বাঁকিয়ে হেসে বলে উঠল, তোকে বন্দি করতে ইচ্ছে করছে না আর, স্পেশালি মা চাচ্ছে না। তুই লস অ্যাঞ্জেলেস ফিরে যা, সেই ভালো তোর জন্য। রুদ্ররাজের মনে হলো সারফরাজ তার সাথে মজা নিচ্ছে, তাই নিজেই এগিয়ে গেল আবির মাহতাবের কাছে। এরপর বলে উঠল, স্যার চলুন, আমাকে আবির মাহতাব মাথা ঝাঁকালো। এরপর বলল, চলো। সারফরাজের থেকে বিদায় নিয়ে মায়ার সামনে নত মস্তকে দাঁড়ালো রুদ্র। এবার বুক ঠেলে কান্না পেল তার। নিজেকে কিছুতেই ধরে রাখতে পারল না সে। হাঁটু ভেঙে মায়ের পায়ের কাছে বসে গেল রুদ্র। এরপর মায়ার পা জড়িয়ে বলে উঠল, তুমি মাফ করে দাও ফুপি, আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো জেনে বুঝে করিনি। আমি অবুঝ ছিলাম, আমার চোখে কালো অপরাধের পর্দা ছিল। আজ বহু বছর বাদে সেই পর্দার উন্মোচন হয়েছে। রুদ্রের কান্না মায়ার বুকে শেল হয়ে বিঁধল। তার কাছে মনে হলো সেদিনের সেই 10 বছর বয়সী রুদ্ররাজ, তার ভাইপো, তার সামনে ঠোঁট ভেঙে বসে বসে কাঁদছে। মায়া নিজেও হাঁটি মুড়ে বসে রুদ্রকে বুকে জড়িয়ে বলে উঠল, তুই তো আমার আব্বা রে রুদ্র। মেয়ের কাছে বাপের কোনো অন্যায় থাকতে পারে না? পারে না। আমি সেসব কিছু মনে রাখিনি, তুইও ভুলে যা সব। সময়ের পরিক্রমায় সমস্ত দ্বন্দ্ব, অভিমান, রাগ, ক্ষোভ, জেদ ঝুরঝুর করে বালির বাঁধের ন্যায় ভেঙে গেল। সারফরাজ আবির মাহতাবকে বলল, স্যার, ওর পাসপোর্ট আর জরুরি ডকুমেন্টসগুলো ওকে ফেরত দিয়ে দিন। আমি ওর সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চাই। আজ থেকে আমরা কেউ কাউকে চিনি না। আজ থেকে আমি ধরে নেব আমার জীবনে রুদ্ররাজ নামক কোনো ছায়া কখনো ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। সারফরাজের শক্ত গলার কথাটা রুদ্রের বুকে গিয়ে বিঁধল। সে মাথা নত রেখে অস্ফুট গলায় বলল, আমার সাজা কমানোর জন্য থ্যাঙ্কস, কিন্তু আমি আজীবন অন্ধকার কারাবাস ডিজার্ভ করি। আর দাঁড়ালো না রুদ্র। এখানে দাঁড়ানোর মতো মুখ তার নেই। সে লস অ্যাঞ্জেলস ফিরে যাবে, এরপর সেখান থেকে রাশিয়া। রুদ্র নামটা সকলের মন থেকে সে মুছে দিতে চায়। রুদ্রের কালো ছায়া আর যেন কারো উপর না পড়ে, ব্যাস এইটুকুই। সারফরাজকে পুনরায় শুভ কামনা জানালো রুদ্র। সে সারফরাজ আর রূপকথাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোরা হ্যাপি থাক, আর তোমাকে বিরক্ত করবার জন্য আমি সত্যি দুঃখিত রূপকথা। চাইবো তোমাদের সাথে আর কখনো আমার দেখা না হোক, কিন্তু তোমাদের খুব মিস করব। ব্যাহা নির্লজ্জ মন তোমাদের বারবার দেখতে চাইবে, যোগাযোগও করতে চাইবে। যদি এমন ধৃষ্টতা কখনো দেখিয়েও ফেলি, প্লিজ কেউ রাগ করো না। আমার একাকী জীবন কালো মেঘে ঢাকা, আমি তোমাদের মতো এতটা সুখী নই। আসছে। রুদ্র পা বাড়ালো। মায়া পেছন থেকে ডেকে বলে উঠল, ফুপি অপেক্ষা করব তোর জন্য, ভুলে যাস না আমাকে। রুদ্ররাজ পেছনে ফিরল না, শুধু স্তম্ভিত হয়ে মাথা ঝাঁকালো। এরপর লম্বা পা ফেলে গল্ফ ক্লাবের বাইরে বেরিয়ে এলো। বাইরে ইয়ং সহ আবির মাহতাব অপেক্ষা করছেন গাড়ি নিয়ে। রুদ্র কোনো ভনিতা না করে গাড়িতে উঠে বসলো। এরপর বলল, কোথায় যেতে হবে আমায় এখন? এয়ারপোর্টে টিকিট রেডি করা আছে। বলেই গাড়ির ক্ল্যাচে পা রাখলেন আবির মাহতাব। গাড়ি ছুটতে লাগলো এয়ারপোর্ট অভিমুখে। রুদ্র ফাঁকা দৃষ্টি মেলে গাড়ির জানালার বাইরে তাকালো। মুক্তির স্বাদ আজ অনুভব করতে পারছে না সে। তার এই ঝকঝকে আলোমাখা পৃথিবী থেকে মুখ লুকাতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পুরো বিশ্ব এক ঘৃণিত জঘন্য অপরাধী হিসেবে তাকে চেনে। সে যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই আঙ্গুল উঁচিয়ে মানুষ বলবে। তো নরপিশাচ। রুদ্রের বিদায়ের পর রূপকথার বিদায়ক্ষণ এলো, কিন্তু কেউ কাঁদল না। হাসি খুশি সুফিয়ান চৌধুরীকে বাঁকা চোখে রূপকথা বলে উঠল, বাবা আমি চলে যাচ্ছি। তো যাও না, না করেছে কে? তোমরা কাঁদছো কেন? তোমরা কাঁদছো না কেন? এখানে কাঁদার কি আছে? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যাবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। না মা, কাঁদবো না। সুফিয়ান চৌধুরীর তেরামো কথায় রূপকথার মেজাজ সপ্তম আসমানে উঠে গেল। সে রেখাকে উদ্দেশ্য করে মেজাজ দেখিয়ে বলল, এই তোমাদের ভালোবাসার নমুনা মা। বিয়ের আগে তো স্বামী স্ত্রী মিলে সেই নাটক করলে, এখন কোথায় গেল সেসব? রেখা উত্তর করবার আগেই সুফিয়ান চৌধুরী বলে উঠল, তোমার গ্রেট মাফিয়া ম্যান ঘর জামাই থাকতে চলেছে। আজ বেআইন সাহিবা কাটবে, কারণ তার ছেলে আমাদের বাড়িতে চলে যাচ্ছে। আমরা খামাকা কাঁদতে যাব কেন? সারফরাজ বাঁকা হাসল। এরপর সুফিয়ান চৌধুরীকে কাজকলা দেখিয়ে নিজের ফোন থেকে দুটো টিকিট বের করে বলে উঠল, কেমন দিলাম? খুব শখ না? আজ রাতেই চলে যাচ্ছি, ফিরবো 1 মাস পর। আপনাকে একদম বিশ্বাস নেই।
নিজের বাড়িতে ডেকে নিয়ে আমাকে যে গ্যাড়া কোলে ফেলবেন আপনি, তা আমি পই পই করে জানি। কোনো মতেই নিজের অধিক প্রত্যাশিত মুহূর্তগুলো আপনার জন্য খারাপ করতে চাচ্ছি না। ক্লোজ ফ্রেন্ডসদের চাইতে মারাত্মক গিরগিটি আপনি। খাটের তলায় গিয়ে বসে থাকেন কিনা এতেও ভরসা নেই। আসছি। বলেই রূপকথাকে টেনে হিড়হিড় করে চলতে আরম্ভ করলো। এরপর পেছন ফিরে পুনরায় বলে উঠল, মাকে রেখে যাচ্ছি। আপাতত সবাই মিলেমিশে ছেলে হবে নাকি মেয়ে হবে সেই বিষয়ে মিটিং করতে থাকুন। আমাদের একদম বিরক্ত করবেন না। যদি এমনটি হয়েছে না, দেশে ফিরে সবগুলোকে পিস পিস করব। সারফরাজের কথায় সুফিয়ান চৌধুরী স্তব্ধ হয়ে রইল। এবার তার সত্যি হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে। কেমন ভেলকিবাজ ছোকরা এই সারফরাজ, ভেবেই মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। ভোলা ভালা সেজে এসে সুফিয়ান চৌধুরীকে ঘোল খাইয়েছে। হাজার হাজার টাকা খরচা করে ফুল কিনে ওদের জন্য ঘর সাজিয়েছেন তিনি। আর এই হতচ্ছাড়া বলছে কি এসব? সুফিয়ান চৌধুরী নানান ভাবনা ভাবতে আরম্ভ করলেন। সারফরাজ অভিকে ডেকে বলে উঠল, গাড়ি রেডি কর, ক্যাপ্টেন লিও এয়ারপোর্টে অপেক্ষা করছে। অভিরূপ ফাঁকা ঢোক গিলে দ্রুত পায়ে সারফরাজের পাশে এসে কানে কানে শুধালো, আকাশে আকাম করবি তোরা? সারফরাজ নাক ফুলিয়ে বলে উঠল। অভি নিঃশব্দে মাথা নাড়ালো। এরপর পাংশু মুখে বলল, ক্যাপ্টেন লিও সব শুনে ফেলবে, মুখ দেখাবি কি করে? সারফরাজ চোখ গরম করে অভির চুলের গোছা টেনে ধরে হিসহিস করে বলে উঠল, আমাকে এত নির্লজ্জ আর অথচ পুরুষ মনে হয় তোর? অভিরূপ নিজেকে ধাতস্থ করে চুল থেকে সারফরাজের হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, আজকাল মানুষ নাকি রকেটে বাসর সারে, তাই নয় সৌরজগতের ব্ল্যাক হোলকেও এরা ছাড়ছে না। সব জায়গায় তাদের সিগনেচার পদচারণা। ভাবতে পারছিস অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বাধাছে কোথায়? বিস্মিত হয়ে শুধালো সারফরাজ। অভিরূপ কিছুক্ষণ ভেবে বলে উঠল, আমাজন জঙ্গলে। অ্যানাকন্ডার ভয়ে আপাতত ওখানে কেউ যায়নি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি ওখানে। তুই গাড়ি রেডি কর শালা, আমার টাইম ওয়েস্টে তুই সবার উপরে। অভিকে দাঁত পিষে আরও কয়েক দফা গালাগাল করে রূপকথাকে এক ঝটকায় কোলে তুলে বাইরে বেরিয়ে এলো সারফরাজ। পেছন পেছন এলো সকলে। ফুলে ফুলে সজ্জিত সারফরাজের কালো ব্র্যান্ডেড গাড়ি। রূপকথাকে গাড়িতে বসিয়ে সকলকে বিদায় জানালো সারফরাজ। এরপর অভিরূপকে আদেশ দিল, চল। মাউন্ট ক্লিফ প্যালেস, ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলে সমুদ্রের তীরে খাড়া পর্বতের কিনার ঘেঁষে বানানো দৃষ্টি নান্দনিক পাথর, গ্লাস আর কাঠের সংমিশ্রণে এক প্যালেস। প্যালেসের পাশ ঘেঁষে বয়ে চলেছে সরু একটি জলপ্রপাত। নিচে নীল জলের প্রশান্ত মহাসাগর। চারপাশে বিশাল উচ্চতা বিশিষ্ট রেডউড ট্রি। এক একটা গাছের উচ্চতা প্রায় 200 থেকে 300 মিটার। এক একটার ব্যাস এতটাই মোটা যে লম্বা চওড়া 5-6 জন মিলে হাত জোড়া দিয়েও বের আনতে পারবে না এই দানবীয় গাছের। যতদূর দৃষ্টি যায় ততদূর নাম না জানা গুল্ম উদ্ভিদের ঝোপঝাড়। চারপাশের বাতাসে বনফুলের সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। এখানে রাত নামে দ্রুত। চাঁদের নরম আলো মাটিতে পৌঁছায় খুব কম। রাতের নিস্তব্ধতায় বয়ে চলা সমুদ্রের ঢেউয়ের গর্জন মনে প্রশান্তি দেয়। আর সম্মুখ পর্বতের গভীরতা গা ছমছমে অনুভূতির সৃষ্টি করে। টানা 25 ঘন্টার জার্নি শেষ করে রূপকথার সারফরাজ নিজেদের এই প্যালেসে এসে উপস্থিত হয়। নিজের একাকিত্ব মুহূর্তগুলোকে আরও বেদনাদায়ক আর গাঢ় করতেই এই বাড়িটি বানিয়েছিল সারফরাজ। একমাত্র এই প্যালেসে এসেই গলা ফাটিয়ে চিৎকার করে নিজের কষ্ট উগলে দেবার চেষ্টা করত সকলের অগোচরে। জনমানবহীন এই অরণ্যে সারফরাজের কষ্টের পরিমাপ কেউ করতে আসেনি। কেউ জানতেও পারেনি এই ভয়ানক অরণ্যের গভীর রাতে কেউ রোদন জারিত জর্জরিত। রূপকথা বাইরে থেকে দাঁড়িয়ে প্যালেসের সৌন্দর্য অবলোকন করল। গভীর রাত, চারপাশ অন্ধকারে নিমজ্জিত। এখানে অন্ধকারের ঘনত্ব 1000 গুণ বেশি। দূর থেকে নেকড়ের পাউলের হাউলিং শোনা যাচ্ছে, সেই সাথে পাহাড়ে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের গর্জন। সুউচ্চ পর্বতে নাম না জানা পাখি কেমন করুণ আর্তনাদে ডেকে উঠল। রূপকথা একটু ভয় লাগলো। সে সারফরাজের হাত চেপে ধরল। সারফরাজ রূপকথাকে টেনে নিজের কাছে নিয়ে ফিসফিস করে বলে উঠল, যতক্ষণ আমার শ্বাস চলছে ততক্ষণ তুমি নিরাপদ। ঠিক যেমনটি করে মাতৃগর্ভের ছোট্ট ভ্রূণ ঘুমিয়ে থাকে তেমন। আমি পাশে থাকা অবস্থায় কোনো ভয় নেই তোমার। চলো ভেতরে চলো। এই প্রাসাদে আজকে থেকেই তোমার শাসন বিচার শুরু হোক। তোমার দাসতের হৃদয় বেকাবু হয়ে আছে। শীতের প্রকোপে রূপকথার শরীর থরথর করে কাঁপছে। সে হাঁটতে পারছে না। প্যালেসের ভেতর ক্ষীণ আলো জ্বলছে, হয়তো মোমের আলো। কিয়ৎ সময় পার হতেই খুট করে খুলে গেল দরজা। বাড়ির ভেতর থেকে ড্যাভিন বেরিয়ে এলো অ্যাঞ্জেলোকে নিয়ে। এরপর মাথা নত করে বলেই অ্যাঞ্জেলোকে নিয়ে পা বাড়ালো ড্যাভিন।
অ্যাঞ্জেলো সারফরাজের কাছে আসার জন্য শব্দ করল। সারফরাজ শুধু মাথায় অল্প হাত বুলিয়ে বলে উঠল, তোমাকে পরে আদর করবো অ্যাঞ্জেলো। আজকের আদরে কেউ ভাগ বসাতে পারবে না। সমস্ত আদর ভালোবাসা একজনের জন্যই জমানো আছে। রূপকথা সারফরাজকে মিহি কম্পিত স্বরে বলল। অ্যাঞ্জেলো থাকবে না আমাদের সাথে? সারফরাজ হাসকি স্বরে বলল, তোমার আমার মধ্যে তৃতীয় কারো উপস্থিতি তোমার ভালো লাগবে রানী সাহেবা? লজ্জায় মাথা নুইয়ে রূপকথা বলল। ও কি করে বিরক্ত করবে? ও তো রাতে ঘুমিয়ে থাকে। ড্যাভিনকে চোখের ইশারায় চলে যেতে বলে সারফরাজ রূপকথাকে কোলে তুলে কক্ষ অভিমুখে হাঁটা ধরল। এরপর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বিরক্ত করবে ও, কারণ আজ রাতে ও ঘুমোতে পারবে না তোমার চিৎকার চেঁচামেচিতে। আজ আমি তোমার আর আমার মধ্যে কারো উপস্থিতি চাচ্ছি না। ক্ষমতা থাকলে এই অরণ্যের সমস্ত জীবজন্তুকে চুপ করিয়ে দিতাম আমি, সেই সাথে এই বিরক্তিকর সমুদ্রের গর্জন। আজ শুধু তোমার দম বন্ধ করা ভারী শ্বাসের শব্দ শুনতে ইচ্ছে করছে, আর তোমার ক্রন্দনরত মুখে উচ্চস্বরে আমার নাম। রূপকথাকে কোলে করে নিজেদের শোবার ঘরে এনে বিছানায় বসিয়ে দিল সারফরাজ। মন্ত্রমুগ্ধের ন্যায় কক্ষের চারপাশে নজর বুলালো রূপকথা। কক্ষ জুড়ে বাহারি রঙের ক্যান্ডেল জ্বলছে। তাদের জ্বলন্ত সুগন্ধি পুরো কক্ষকে মাতাল করে তুলেছে। বাতিদানে জ্বলন্ত মোমগুলো ধীরে ধীরে পুড়ছে, জ্বলছে তবু ক্ষয় হচ্ছে না, ঠিক সারফরাজের মতো। বিছানার সফেদ চাদরের উপর ইরানি গোলাপের পাপড়ি বিছিয়ে লাভ বানানো হয়েছে। সামনে তোয়ালে দিয়ে বানানো হংসী। ওক কাঠের বেডসাইডে টেবিলের উপর কাচের মাঝারি আকারের ফুলদানি, তাতে শোভা পেয়েছে রূপকথার পছন্দের সাদা গোলাপ। রূপকথা আনন্দিত চোখে সারফরাজের পানে তাকিয়ে বলল, থ্যাঙ্কস, সব কিছুই আমার খুব পছন্দ হয়েছে। ড্যাভিনকে এক্সট্রা চার্জ দিও, তার রুচির প্রশংসা করলেও কম পড়ে যাচ্ছে। সারফরাজ অল্প হেসে রূপকথার মাথায় হাত বুলিয়ে বলে উঠল, ঠিক আছে দেব, তার আগে ফ্রেশ হয়ে এসো। রূপকথা মাথা ঝাঁকিয়ে উঠে দাঁড়ালো। কক্ষের বৃহৎ ক্লোজেট মেলে ধরে সারফরাজ বলল, এখানে সব আছে, শাড়ি থেকে শুরু করে সব। যেইটা ভালো লাগে ওইটা পরে নাও, আমি লাগেজগুলো ভেতরে আনছি। রূপকথা সম্মতি জানাতেই সারফরাজ বাইরে বেরিয়ে এলো। এখানে প্রচুর ঠান্ডা, যদিও ঘরের কোণে ফায়ারপ্লেসে মৃদু আগুন জ্বলছে, কিন্তু বারবার দরজা খোলার কারণে হুড় হুড় করে শীতল হাওয়া ঘরে ঢুকে যাচ্ছে। সারফরাজ চলে যেতেই দরজার পাল্লা আটকে ক্লোজেটের সামনে এসে দাঁড়ালো রূপকথা। ভেতরে অনেকগুলো শাড়ি। সাধারণ সব পোশাকের থেকে সারফরাজের শাড়ি পছন্দ করে বেশি। রূপকথার কাছে সারফরাজ আবদার জানিয়েছে, যে কয়দিন সারফরাজ তার কাছে থাকবে সে কদিন যেন রূপকথা শাড়ি পরে। রূপকথার শাড়ি পরার সৌন্দর্য সারফরাজকে প্রতি মুহূর্তে ঘায়েল করে। সেই ঘায়েলে জখম হয় হৃদয়। মরণ যন্ত্রণায় কেমন হাপিত্তেশ করতে থাকে চোখজোড়া। একদম দেহ খাঁচা ফেলে আত্মা ছুটে যেতে চায়। রূপকথা বেছে বেছে একটা মেরুন রঙের শাড়ি নিল। এরপর শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকে গেল। সারফরাজ যখন লাগেজ সমেত ঘরে ফিরে এলো, তখন ভেতর থেকে জলের শব্দ পেল। ঠোঁট টিপে হেসে লাগেজ থেকে নিজের টাওয়েল নিয়ে বাইরের ওয়াশরুমে ঢুকে গেল সারফরাজ। বেশ লম্বা ধকল গিয়েছে। হিমশীতল ঠান্ডা জলে অবগাহন করতে পারলে শরীরখানা ঝরঝরে হবে। রূপকথা মাথায় টাওয়েল পেঁচিয়ে শাড়ির কুচি ঠিক করতে করতে বাইরে বেরিয়ে এলো। এরপর সুনিপুণ কুচি করে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় এক মনে নিজেকে দেখতে ব্যস্ত হলো সে। হঠাৎই কেমন চেহারাটা বদলে গেল। মেয়ে মেয়ে ভাবটা চোখে মুখে একদম নেই। নতুন এক সৌন্দর্য ঠিকরে পড়তে চাইছে শরীর থেকে। চেহারাটা নতুন, তবে কি সত্যি সে বউ হয়ে গেছে? আনমনে চুল মুছতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করল সে। এমন সময় ঘরে ফিরল সারফরাজ। লতানো চিকন মেধহীন শরীরে সারফরাজের পছন্দ করা শাড়ি জড়িয়েছে রূপকথা। দেখতে মোহনীয় লাগছে। ধীর হাতের চুল মোছার ভঙ্গি সারফরাজকে বেসামাল করল। শব্দহীন ধীর পায়ে রূপকথা একদম নিকটে দাঁড়ালো সারফরাজ। রূপকথার শরীর থেকে এখনো বউ বউ সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। সেই সুগন্ধে নিজের খেই হারালো সারফরাজ। নিজের বরফসম শীতল দুই হাতে রূপকথার শাড়ির ফাঁক গলিয়ে উন্মুক্ত উদর আলতো করে চেপে ধরল সারফরাজ। এরপর ঘাড়ের ভাঁজে মুখ ডুবিয়ে বলে উঠল, এই সর্বনাশী রূপে আমার নির্ঘাত মরণ, এবং সেই মরণ আমি হাসি মুখে কবুল করে নিলাম। প্রতিনিয়ত এই সৌন্দর্যের দংশনে আমার যন্ত্রণাদায়ক মৃত্যু হোক, আমিন। সারফরাজের শীতল স্পর্শ আর ঘোর লাগা উষ্ণ স্বরে কিঞ্চিৎ ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল রূপকথা। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত নেমে গেল পায়ের পাতায়। শরীর জমে যেতে চাইছে। বুকে কেউ জোরে জোরে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে।
আলগোছে কখন রূপকথার হাত থেকে তোয়ালে খসে পড়ল তা ঠাহুরি করতে পারল না রূপকথা। সারফরাজ হাতের বাঁধন আরেকটু শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল রূপকথাকে। এরপর ঘাড়ের চুল সরিয়ে ফর্সা পিঠে তপ্ত চুমু আঁকল। উদরের কাছে সারফরাজের 2 হাত খামচে ধরে ঠোঁট টিপে চোখ বন্ধ করে ফেলল রূপকথা। ক্রমাগত শ্বাস ভারী হয়ে আসছে তার, শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ খেলা করছে। রূপকথাকে ধীরে ধীরে নিজের পানে ফেরালো সারফরাজ। লজ্জায় লতানো শক্তিহীন ডগার ন্যায় নুইয়ে পড়তে চাইছে রূপকথা। সারফরাজ ঠোঁট প্রসারিত করে অল্প হাসল, এরপর বলল, খুব নাজেহাল করছি, তাই না? উত্তর করল না রূপকথা। সারফরাজ নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরল রূপকথাকে। এরপর লম্বা লম্বা শ্বাস ছেড়ে বলে উঠল, আমি সত্যিই তোমাকে পেলাম। এই প্রাপ্তিকে আমার কতখানি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না রূপকথা। জীবনে কোনো কিছু হাসিল করার জন্য এতটা মরিয়া হইনি আমি, এতটা ভয় কাজ করিনি কখনো। কিন্তু তোমাকে পাবো কি পাবো না এই ভয় কেটেছে আমার প্রতিটা ক্ষণ। এই যে নিশ্চিন্তে শ্বাস ফেলছি, এটাও ভয়ে কাঁপতো তখন, মাঝে মাঝে বুকের কাছে আটকে থাকতো। তুমি আমার কত শখের তুমি নিজেও জানো না। আজ থেকে আমার পুরোটাকেই তোমাকে সঁপে দিলাম। আমার হৃদয় পুরে আমাকে শাসন করার জন্য আমায় বন্দি করো প্লিজ। আমি আজীবন তোমার কয়েদি হয়ে থাকতে চাই। রূপকথা ডাগর ডাগর চোখ তুলে একবার সারফরাজকে দেখল। এরপর সারফরাজের বুকে থুতনি ছেঁকিয়ে বলে উঠল, কায়েদ করে অসহনীয় যন্ত্রণা দিব, সইতে পারবে? টুর শব্দটুকু করবো না, বিশ্বাস না হলে যন্ত্রণা দিয়েই দেখো। রূপকথা সারফরাজের বুকে শক্ত কামড় বসালো স্বইচ্ছে, কিন্তু নিশ্চুপ রইল সারফরাজ। ধীরে ধীরে কামড়ের মাত্রা বাড়ল রূপকথা। সারফরাজ এখনো স্বাভাবিক চোখে মুখে রূপকথার কোমর জড়িয়ে আছে। মুখে নোনতা স্বাদ অনুভূত হতেই মুখ সরালো রূপকথা। সারফরাজের বুক থেকে বিন্দু বিন্দু রঞ্জন ধরা গড়াতে চাইছে। নিজের আঁচল দিয়ে সারফরাজের বুক চেপে ধরে ঠোঁট বাঁকিয়ে হাসল রূপকথা। সারফরাজ রূপকথার ছোট মুখখানি হাতের আজলায় ভরে বলে উঠল, এইটুকুন শাস্তিতে আমার কিচ্ছু হবে না জান। আমি সারা রাত ধরে শাস্তি পেতে চাই, প্লিজ কিল মে। বলেই রূপকথার অধরের দখল নিল। প্রথমে একটু অপ্রস্তুত রইল রূপকথা, কিন্তু সারফরাজ তাকে সামলে নিল। ধীরে ধীরে গাঢ় হলো চুম্বন। দুজনের হাতের বিচরণ হলো অবাধ্য থেকে অবাধ্যতর। তপ্ত শ্বাসে ভারী হয়ে উঠল কক্ষ। জ্বলে জ্বলে ক্ষয় হলো মোম। চাঁদের অল্প আলো থাই কাচ ডিঙিয়ে কক্ষে হানা দিল। বেডসাইড টেবিলের উপর থেকে পড়ে ভেঙে চূর্ণ হলো ফুল সমেত ফুলদানি। এতেও কারো কোনো ভ্রুক্ষেপ হলো না। টাইলসে ঝনঝন করে পতিত হলো মোয়াম সমেত বাতিদান। রূপকথা সারফরাজের গলা জড়িয়ে চোয়ালে চুমু আঁকল। রূপকথার ইচ্ছে বোধ হয় বুঝল বেহায়া প্রেমিক পুরুষ। রূপকথাকে শক্ত হাতে পাজা কোলে তুলে বিছানায় শুইয়ে দিল। এরপর পায়ের পাতায় চুমু এঁকে রূপকথার উপর ঝুঁকে শুধালো, যদি নিজের বসে না থাকি তবে গলা টিপে ধরো প্লিজ, আমি সরে যাব। রূপকথা লাজুক হেসে মুখ সরিয়ে নিল। কামুক চোখে রূপকথার ভেজা ঠোঁটের পানে তাকিয়ে সারফরাজ আওড়ালো, বিসমিল্লাহ, ইয়া আল্লাহ, শয়তানের প্রভাব থেকে আমাকে এবং আমার সন্তানকে তুমি রক্ষা করো। ধীরে ধীরে চাঁদের আলো সরে গিয়ে বিশালদেহী রেডউড গাছের চূড়ায় লুকালো। স্তব্ধ হলো গহীন অরণ্য। নিভে গেল সমস্ত আলো। পবিত্র ভালোবাসার শেষ স্বাদ আহরণে মত্ত হলো 2টি দেহ, 2টি হৃদয়। ধীরে ধীরে ভেসে এলো চাপা সুখ মিশ্রিত আর্তনাদ। গাছের ডালে বসা এক হুতুম প্যাঁচা কেবলই তার শিকার ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় চিৎকার করে ডাকল রূপকথা, সারফরাজ উইল কিল ইউ। শিকার আর ধরা হলো না প্যাঁচার। ভয়ে পাখা ঝাপটে উড়ে পালালো। সে বুঝে গেল এই অরণ্যের ভয়ানক রাজার ক্ষমতাধর রানী এসে গেছে। নয়তো এমন গলা বাড়িয়ে চিৎকার করে ডেকে খুন করার হুমকি দেবার দুঃসাহস কার? বৃহৎ রেডউডের চূড়া ছাপিয়ে ভোরের নতুন টকটকে লাল রঙা সূর্য উকি দিল। নিদ্রা ভঙ্গ হল। বিহঙ্গ কুলের সেই সাথে প্রস্ফুটিত হল ফুলের দল। ঝর্ণার কলকল ধ্বনি আর জলপ্রপাতের ঝরঝর শব্দে উদ্বেলিত হল চারপাশ। হিমবাহ জড়িয়ে সমুদ্রের তেজি গর্জন সামনে আছড়ে পড়ছে পাহাড়ের ঢালে। সূর্যের হলুদ আলো ভারী থাই কাচ আর পর্দা ডিঙিয়ে সারফরাজের কক্ষে প্রবেশ করল। সেই হুটোপুটি খাওয়া আলোর পানে তাকিয়ে অল্প হাসল সারফরাজ। এরপর রূপকথার ঘুমন্ত মুখপানে তাকিয়ে বলে উঠল, তোমার সৌন্দর্য সব কিছুকে ছাপিয়ে যায় প্রিয়তমা। বিচ্ছুরিত আলোকের তীক্ষ্ণ সৌন্দর্য আজ আমায় মোহিত করতে ব্যর্থ হলো, কারণ আমি এখনো তোমার নেশায় পুত।
সারফরাজের বাহুতে পরম শান্তিতে নিদ্রা গিয়েছে রূপকথা। সারাটি রাত ধরে রূপকথার শ্বাস গুনে চলেছে সারফরাজ। মনে কেমন এক তৃপ্তিময় আনন্দ। রূপকথার প্রতিটি শ্বাস সারফরাজকে পুড়িয়ে ছারখার করেছে, অথচ হৃদয়হীনা বোকা রমণী তার খবরটুকু রাখেনি। সে ক্লান্ত শরীরে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই। সূর্যের আলো ধীরে ধীরে প্রকট হতেই রূপকথার লালচে জখম ঠোঁট সারফরাজের নজর আটকালো। সেই জখমে আলতো চুমু এঁকে ফিসফিস করে রূপকথার কানে কানে সারফরাজ বলে উঠল, খুব কষ্ট দিয়ে ফেলেছি তাই না? কি করব বলো? দীর্ঘদিনের জমানো ভালোবাসা, বাধাহীন উন্মাদ প্রেমগুলো খাঁচায় আর বন্দি থাকতে চায়নি। ভারী ব্ল্যাঙ্কেটের ভেতর হাত ঢুকিয়ে রূপকথাকে আরেকটু নিজের দখলে নিয়ে এলো সারফরাজ। ঘুমের ঘোরেই ব্যথায় অল্প ঠোঁট কুচকে গুঙিয়ে উঠল রূপকথা। সারফরাজ রূপকথার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। এরপর মাথার চুলে বিলি কাটতে কাটতে বলে উঠল, শুভ সকাল মিসেস সারফরাজ। আপনার নিদ্রাভঙ্গের অপেক্ষায় পুরো পৃথিবী প্রহর গুনছে। আপনি না জাগলে যে সকাল হচ্ছে না। সারফরাজের ঘোর মেশানো ভারী স্বরে পিটপিট করে চোখ মেলে তাকালো রূপকথা। এরপর সারফরাজের বুকে গুটিসুটি মেরে শুয়ে সারফরাজকে শক্ত করে জড়িয়ে চোখ বুঝে ঘুম জড়ানো গলায় বলে উঠল, মাত্রই তো ঘুমালাম, আর একটু ঘুমোতে দাও প্লিজ। চোখ খুলে রাখতে পারছি না, প্রচণ্ড ঘুম ভর করেছে চোখের পাতায়। বলতে বলতে পুনরায় ঘুমে তলিয়ে গেল রূপকথা। রূপকথার এত গভীর নিদ্রা সহ্য হলো না সারফরাজের। সে ভোর রাত থেকে জেগে রয়েছে, অথচ মেয়েটা ঘুমে কাতর। সারফরাজ কপাল কুঁচকে নাক ফুলালো। তার এত সুন্দর প্রেম মিশ্রিত বাণী তোয়াক্কা করল না রূপকথা, এটা তার মানতে কষ্ট হলো। সে তার ঠান্ডা হাতটা রূপকথার উদরে চেপে ধরল। আচমকা ঠান্ডা অনুভূতিতে কেঁপে উঠল রূপকথা। এরপর বিরক্তিতে বলে উঠল, আমি কিন্তু এর জন্য শাস্তি দিব তোমায়। শাস্তির কথা শুনে সারফরাজের এক ভ্রু উঁচু হয়ে গেল। 1.5 ফুট একটা মেয়ে তার মতো মাফিয়াকে শাস্তি দেবে? এত বড় অধ্যত্বপূর্ণ কথা! কি শাস্তি দেবে রূপকথা, এটা সে দেখতে চায়। সে তার ঠান্ডা হাত জোড়া দিয়ে জোর করে চেপে ধরল রূপকথাকে। এরপর উপর থেকে সরিয়ে দিল ব্ল্যাঙ্কেট। ঠান্ডায় রূপকথার অনাবৃত শরীর শিউরে উঠল। উষ্ণতার জন্য সে শক্ত করে সারফরাজকে জাপটে ধরল। এরপর উষ্ণতা তালাশ করে বলে উঠল, ঘুমোতে দিচ্ছ না কেন? জোরে ধমকে উঠল রূপকথা। রূপকথার ধমক পাত্তা না দিয়ে সারফরাজ বলে উঠল, দেখতে চাচ্ছে কি শাস্তি দেবে তাই। আচ্ছা। দেখাও দেখি কেমন শাস্তি। রূপকথা তপ্ত শ্বাস ফেলে বড় বড় করে চোখ মেলল। এরপর আশপাশ হাতড়ে সারফরাজের কালো টি শার্টখানা কোনো মতে গায়ে জড়িয়ে সারফরাজের বুকের উপর উঠে গেল। নিজের সরু আঙ্গুলি দিয়ে আলতো করে ছুঁয়ে দিল সারফরাজের নাক, ঠোঁট আর অ্যাডাম অ্যাপল। নেশা ধরানো চোখ জোড়া সারফরাজের চোখে নিবদ্ধ করে ঝুঁকে গেল সারফরাজের মুখের পানে। এরপর ফিসফিস করে বলে উঠল, আমাকে সামলাতে পারবে? ফাঁকা ঢোক গিলল সারফরাজ। রূপকথা সারফরাজের চুলে আঙ্গুলি চালিয়ে টেনে ধরে বলে উঠল, গত রাতে তুমিই বলেছিলে না রানী সাহেবার হুকুম শিরোধার্য। রূপকথার এলোমেলো সৌন্দর্যে নিজের জ্ঞান খোয়ালো সারফরাজ। বাধ্য দাসের ন্যায় উঠে বসে ছুতে চাইল রূপকথার অধর, কিন্তু তার আগেই বিছানা থেকে লাফিয়ে নেমে গেল রূপকথা। এরপর বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে উঠল, দুদিন আমার নাগাল পাবে না তুমি। কত বড় মস্তান হয়েছ আমিও দেখতে চাই। সারফরাজের মাথা ভোঁ ভোঁ করে ঘুরে উঠল নিমিষেই। এত বড় শাস্তি সইবার ক্ষমতা তার নেই। এই শাস্তিতে তার মৃত্যু অনিবার্য। সারফরাজ বিছানা থেকে নেমে রূপকথার সামনে দাঁড়িয়ে কাকুতি মিনতি করল, কিন্তু নিঠুর মানবীর হৃদয় গলল না। বাঁকা হাসল সারফরাজ। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে জানে সে। খপ করে রূপকথাকে চেপে ধরল সারফরাজ। ভয়ে হাঁটুসম টি শার্ট চেপে ধরে 1 পা 2 পা পেছালো রূপকথা। একসময় পদযুগল থেমে গেল। পেছানোর পথ শেষ। পিছনের কঠিন দেয়ালে রূপকথার পিঠ ঠেকে গেল। রূপকথাকে 2 হাতের মাঝখানে বন্দি করে ভ্রু নাচালো সারফরাজ। আগুন জ্বালিয়ে না নিবে চলে যাবে তা তো হবে না ডার্লিং। যেই হুতাশনে তুমি কেরোসিন ঢেলেছ সেই জ্বলন্ত আঙ্গারে তোমাকেই জল ঢালতে হবে। লেটস গো। রূপকথা দুপাশে মাথা ঝাঁকালো। এরপর মিনমিন করে বলল, তোমার গর্দান নিব আমি। রানীর সাথে এসব কি ধরনের গুন্ডামি? গর্দান পরে নিও, আগে আমার মনোরঞ্জন হোক। চারপাশে তাকিয়ে বাঁচানোর পথ খুঁজল সারফরাজ। সারফরাজের হাত বন্ধন থেকে কোনো মতে ফসকে ওয়াশরুমে ঢুকে গেল রূপকথা। সারফরাজ কম যায় কিসে?
রূপকথাকে দরজা আটকানোর ফুসরাত না দিয়ে নিজেও ঢুকে বাঁকা হেসে বলে উঠল, আগে বলবে না তোমার ছলখিরি খেলতে ইচ্ছে করছে? ওকে, নো প্রবলেম, আমি সব জায়গাতেই ফিট আছি। রূপকথা চোখ মুখ শক্ত করে বলে উঠল, বাবার কাছে বিচার দিব তোমার নামে, যদি জেলে না ভরেছি দেখো। সারফরাজ গায়ের হাতবিহীন ব্ল্যাক স্যান্ডু গেঞ্জি খুলতে খুলতে বলে উঠল, এই অপরাধে যদি আমার জেল হয় তবে প্রতি ঘন্টায় ঘন্টায় আমি জেলে যেতে রাজি আছি। এবার কাছে আসো সোনামণি। রূপকথা একটা শ্যাম্পুর বোতল ছুঁড়ে মেরে বলে উঠল, বেশি কাছে এলে মাথা ফাটিয়ে দিব, ফাত্রা ছেলে। সারফরাজ চোখ মুখ কুচকে শ্যাম্পুর বোতল গুছিয়ে রেখে বলে উঠল। গত রাতে তো বলার আগেই সারফরাজের মুখ চেপে ধরল রূপকথা। লজ্জায় তার মাথা নুইয়ে যাচ্ছে গত রাতের কথা মনে পড়তেই। দিনের বেলা ওই ঘটনার রিপিট হলে লজ্জায় নির্ঘাত মূর্ছা যাবে রূপকথা। এই অসভ্য বেহায়া পুরুষ কি সে খবর রেখেছে, নাকি জেনে বুঝে তাকে কাবু করতে চাইছে? রূপকথার হাত আলগোছে মুখ থেকে সরিয়ে সারফরাজ ফিসফিস করে বলে উঠল, গত রাতে আমি তোমার হাতে খুন হয়েছিল। তুমি যে এতটা হৃদয়হীন আর নিষ্ঠুর খাতকিনি তা আমি দুঃস্বপ্নেও কখনো ভাবিনি। রূপকথাকে জড়িয়ে ধরে শাওয়ারের নব ঘোরালো সারফরাজ। শীতল জলের স্পর্শে সারফরাজকে শক্ত করে চেপে ধরল রূপকথা। সারফরাজের পিঠের নখের ধারালো আঘাতগুলোতে পানি ছুঁয়ে দিতেই সেগুলো জ্বলে উঠল। সারফরাজ রূপকথার লতানো কাটি দেশে ভালোবাসার স্পর্শ বুলিয়ে নেশাধরা গলায় বলল, I'll be gentle this time too. নিজের লাগেজপত্র নিয়ে ক্যালিফোর্নিয়া এয়ারপোর্টে ওয়েটিং এরিয়ায় বসে আছে রুদ্ররাজ। আর কিছুক্ষণ বাদেই তার রাশিয়ার ফ্লাইট। ওখানেই ভিলেজ এরিয়া একটা হসপিটালে অ্যাপ্লাই করেছে সে। তারা রুদ্রের কোয়ালিফিকেশন দেখে তাকে অ্যাপয়েন্ট করেছে। নিজের বাকিটা জীবন সেখানেই চূড়ান্ত অনুশোচনা আর অপরাধ বোধ নিয়ে একাকী কাটিয়ে দেবে রুদ্র। তার কালো ছায়া আর কারোর উপর ফেলতে চায় না সে। সবাই ভালো থাকুক, হ্যাপি থাকুক, এটাই তার চাওয়া। মাঝে মাঝে অন্যের ভালো থাকা, সুখে থাকা দেখতে ভালো লাগে। সারফরাজের সুন্দর ভবিষ্যতে মোটেও ঈর্ষান্বিত নয় সে, বরং সারফরাজ এটা আরও আগে ডিজার্ভ করত। এটা নিয়ে সে আপসেট। সারফরাজের জীবনে রুদ্রের ছায়া না থাকলে সারফরাজ আরও আগে সুখী হতে পারত। নিজের নিকৃষ্ট রূপ মনে পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলল রুদ্র। এমন সময় পাসপোর্ট চেকিং এরিয়ায় স্টাফদের হাউকাউ শুনে তার ধ্যান ছুটল। হট্টগোল উদ্দেশ্য করে সামনে তাকালো রুদ্র। একটা ছোট শীর্ণ দেহের ফর্সা সুন্দরী রমণী হাত নেড়ে তাদের কিছু বোঝানোর চেষ্টা করছে। বড় বড় বাদামি মনির চোখ দুটোতে অন্তহীন মায়া আর হাজারো কথার ফুলঝুরি, কিন্তু ঠোঁটে কোনো কথা নেই। মেয়েটির ঈশার পূর্ণ কথা স্টাফগুলো বুঝতে পারছে না। রুদ্র অবাক চোখে বেশ কিছুক্ষণ মেয়েটার অঙ্গভঙ্গি খেয়াল করল। এরপর তপ্ত শ্বাস ফেলে দাঁড়িয়ে মেয়েটির কাছে গেল। বাকশক্তিহীন মানুষদের সাথে বেশ কয়েকবার কাজ করেছে রুদ্র। মেয়েটির সাইন বুঝতে তার এক মুহূর্ত সময় লাগলো না। রুদ্র স্টাফগুলোর সামনে গিয়ে নিজের পরিচয় জাহির করল। এক্সকিউজ মি, আই এম এ ডক্টর, দ্য গার্ল ইজ স্পিচ ইম্পেয়ার্ড। আই উইল টেল ইউ হোয়াট শি ইজ ট্রাইং টু সে। বলেই মেয়েটিকে হাতের ইশারায় শুধালো। হোয়াটস ইউর প্রবলেম? রুদ্রের ইশারায় মেয়েটি যেন প্রাণ ফিরে পেল। তার চোখে মুখে খুশি উপচে উঠল। সে মিষ্টি একটা হাসি উপহার দিল রুদ্রকে। এরপর চোখে মুখে চিন্তা ফুটিয়ে নিজের টিকিট, ভিসা আর পাসপোর্ট রুদ্রের পানে এগিয়ে বোঝালো। রুদ্র মেয়েটির টিকিট আর পাসপোর্ট চেক করে অফিসারকে বলে উঠল, এটা তেমন কোনো বিগ ইস্যু নয়, পাসপোর্ট ভিসা সব ঠিক আছে, নামে একটা স্পেলিং মিসিং, প্লিজ ওনাকে যেতে দিন। স্টাফ শুনল না। রুদ্রের রাগ চিরবিরিয়ে উঠল ইমিগ্রেশন অফিসারের উপর। ইচ্ছে হলো এখনই তাকে শ্যুট করে দিতে, কিন্তু এ রুদ্র এসব খুন খারাপি আর করবে না বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এদিকে ফ্লাইটের সময় হয়ে গেছে। মেয়েটি হাত ঘড়ি চেক করে মাথা নিচু করে নিম্নভাগের ঠোঁট কামড়ে ধরে নীরবে চোখের জল ফেলল। চারপাশে মানুষের জটলা বড় হলো। জটলা দেখে এয়ারপোর্ট পুলিশ দৌড়ে এলো। তারা এসে ক্রাউডের কারণ জানতে চাইলে রুদ্র তাদের সবকিছু খুলে বলল। পুলিশ অফিসার মেয়েটির পাসপোর্ট ভিসা চেক করে ফেস স্ক্যানিং করে ফিঙ্গারপ্রিন্ট দিলেন। সবকিছু ঠিকঠাক। বুঝতে পারলেন যান্ত্রিক ত্রুটি বা ভুলবশত নামের ফার্স্ট স্পেলিং ভুল এসেছে। যেহেতু ভিসা পাসপোর্টে কোনো ঝামেলা নেই, তাই শুধু টিকিট ঝামেলার জন্য তারা মেয়েটির কাছে সরি বলে গেট খুলে দিলেন। এতক্ষণে মেয়েটি যেন বুক ভরে শ্বাস নিল।
সে রুদ্রের পানে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে দৌড়ে ভেতরে ঢুকে গেল। পেছন পেছন গেল রুদ্র। তার হাতে আর সময় নেই। রুদ্র আজ আর বিজনেস ক্লাস সিট বুক করেনি। নিজেকে সাধারণ বানিয়ে বাকি পথ চলতে চায় সে। তাই সূচনাটা আজ থেকেই হোক। বিমানে উঠে নিজের সিট খুঁজতে খুঁজতে অবাক হলো রুদ্ররাজ। সেই মেয়েটি তার পাশের সিটে বসে আছে। মেয়েটিকে নিজের পাশে পেয়ে অদ্ভুত এক ভালো লাগা কাজ করলো রুদ্রের মনে। মেয়েটিও রুদ্রকে দেখে বেশ অবাক হলো, সেই সাথে প্রচন্ড খুশি হলো। অ্যাটলিস্ট বোরিং জার্নি কাটবে না। মানুষটা তার ইশারা বুঝে দ্যাটস এনাফ। রুদ্র গায়ের জ্যাকেট খুলে হাতে নিয়ে সিটে বসে অল্প মাথা ঝাঁকিয়ে হ্যালো বলল। মেয়েটি একটা চকলেট এগিয়ে দিল রুদ্রের পানে। এরপর হাত ইশারা করে পুনরায় বোঝালো। চকলেট হাতে নিয়ে রুদ্র শুধালো, মিস চুপকথা রাশিয়া যাবার কারণটা কি জানতে পারি? চুপকথা নামক মেয়েটি একটা আর্ট খাতা বের করে রুদ্রের সামনে এগিয়ে দিল। রুদ্র উৎসুক হয়ে খাতাটা খুলল। পুরো খাতা জুড়ে বাহারি রঙে আঁকা পেইন্টিং স্কেচ। রুদ্র বুঝল মেয়েটি ভালো ছবি আঁকে। চুপকথা হাত ইশারায় বলল। রুদ্র বুড়ো আঙ্গুল উঁচিয়ে বেস্ট অফ লাক জানালো। ধীরে ধীরে বিমান উড্ডয়নের ঘোষণা বেজে উঠল। কিয়ৎক্ষণ গড়াতেই রানওয়েতে দৌড়ালো বিমান। তীব্র ঝাঁকুনি দিয়ে আকাশে উঠতেই চুপকথা ভয়ে চোখ মুখ খিচে রুদ্রের হাত খামচে ধরল। রূপকথার নখের আঘাতে রুদ্রের হাতের উপরের পিঠ ছিলে গেল, কিন্তু নির্বিকার রইল রুদ্র। প্লেন স্মুথলি রান হতেই রুদ্রের হাত ছেড়ে দিল সে। রুদ্র আলগোছে মুঠ পাকিয়ে নিজের হাত সরিয়ে জ্যাকেট দিয়ে ঠেকে দিল। কিছু সময় গড়াতেই ঘুমের ঘোরে তলিয়ে গেল চুপকথা। চুপকথার মায়াবী মুখের পানে তাকিয়ে রুদ্রের ঘুম, চিন্তা ভাবনা সবকিছু উবে গেল। শুধু মাথায় ঘুরতে লাগলো একটি নাম, চুপকথা। সারফরাজ সুফিয়ান চৌধুরীকে এভাবে চেকমেট দিল, এটা তার মানতে বেশ কষ্ট হলো। সুফিয়ান চৌধুরী ভেবেছিলেন বিয়ের পর ছেলেটা শুধরাবে, কিন্তু কুকুরের লেজ 12 বছর ঘি মাখিয়ে চুঙের ভেতর রাখলে সেই যে বাঁকাই থাকে সে কথাই বা কে জানত। সুফিয়ান চৌধুরীর ইচ্ছে হলো সারফরাজের পা দুটো কেটে ফেলে রাখতে, কিন্তু পরে হুইল চেয়ারে তার মেয়েকেই টানতে হবে ভেবে সেই ইচ্ছে ধামাচাপা দিয়ে ফোন তুলে নিলেন হাতে। এরপর গজগজ করতে করতে সারফরাজের নাম্বার ডায়াল করলেন। কেবলই রূপকথাকে নিয়ে বাইরে ঘুরতে বের হতে চাইছে সারফরাজ। এমন সময়ে সুফিয়ান চৌধুরীর ফোন দেখে ঠোঁট মেলে আসলো। এরপর ফোন তুলে বলে উঠল, কালো বিড়াল রাস্তা আগলে দাঁড়ালো যাত্রা ভঙ্গ করতে, তাই তো? সুফিয়ান চৌধুরী নিজের এমন বিশেষণে দাঁত মুখ কামড়ে বলে উঠল। এক চটকনা মেরে সামনের দাঁত ফেলে দেব হতচ্ছাড়া। সারফরাজ কিটকিটিয়ে হেসে বলে উঠল, এতে আমারই সুবিধা আব্বাজান, ভাত আর খাবো না। মেয়ের জামাইয়ের কুরুচিপূর্ণ কথায় চোখ মুখ কুঁচকে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, তোকে ফোন করে আমার পাপ হয়েছে। তুই জাহান্নামে যা। যাবার আগে আমার মেয়েকে ফোনটা দিয়ে যা। সারফরাজ টিপ্পনি কেটে শুধালো, এত রাতে মেয়ের চিন্তায় ঘুম হচ্ছে না বুঝি? তোর মতো শয়তানের হাতে মেয়ে তুলে দেবার পর কোনো বাপের চোখে ঘুম থাকতে পারে? সারফরাজ মুখ বাঁকিয়ে রূপকথার সামনে গিয়ে ফোনে গিয়ে বলল, নাও, তোমার গোয়েন্দা বাপ ছলছাতুরি করতে ফোন দিয়েছে। কথা বলবে ভালো কথা, তার কথায় মন ঘুরিয়ে বসো না আবার। মন ঘোরালেও সেসব শুনবো না আমি। 1 মাস মানে 1 মাসে। 1 মাসেও চন্দ্রমধু আহরণ হবে কিনা আই ডোন্ট নো। হ্যাঁ বাবা বলো, কেমন আছো তোমরা? সুফিয়ান চৌধুরী মেয়ের গলা পেয়ে ছোট শিশুটায় ফুপিয়ে কেঁদে উঠলেন। একমাত্র আদরের মেয়েকে ছেড়ে তিনি ভালো নেই, ভালো থাকতে পারেন না তিনি। সারফরাজ ভেলকিবাজি কোথাকার। কথার জাদুতে ফাঁসিয়ে রূপকথাকে নিয়ে হাওয়া হয়েছে। মেয়েকে চোখের সামনে দেখা তো দূর, নেটওয়ার্কের অভাবে কথাটুকুও বলা যায় না। রূপকথা সুফিয়ান চৌধুরীর কান্নায় নিশ্চুপ রইল। এরপর সান্ত্বনা ছুড়ে বলল, কেঁদো না বাবা, আমি ভালো আছি। সারফরাজ আমাকে ভালো রেখেছে। মেয়ের ভরসাযুক্ত কথায় চুপ করলেন সুফিয়ান চৌধুরী। এরপর বললেন, তাড়াতাড়ি ফিরে এসো। তোমাদের ছাড়া সব ফাঁকা ফাঁকা লাগছে। তাছাড়া মেলিয়ার অভিরূপের বিয়েটাও আটকে আছে। দাও, জামাইকে দাও। বাবাকে আর জ্বালাবে না, নয়তো আমিও তোমাকে জ্বালিয়ে ভস্ম করে দিব। জি বাবা, বলুন। সুফিয়ান চৌধুরী মেজাজ তিরিক্ষি করে বললেন, তোর একাই শীত লাগে? অভিরূপের শীত লাগে না? শিগগির এসে ওদের বিয়ের ব্যবস্থা কর।
নয়তো তোর একদিন আর আমার যে কদিন লাগে। বদমাস ছোকরা কোথাকার। আমি আপনার মেয়ে জামাই, একটু তো সম্মান দিন। তুই আমার কিসের মেয়ের জামাই? তুই আমার শত্রু, আজীবনের শত্রু। সুযোগ পেলেই পিছনে এক হাত দেবো আমি তোর। দাঁড়া,